সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি নিজামুল হক বিপুল চলে এসেছি আপনাদের সামনে বাঁকা চোখে অনুষ্ঠানে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে দেখছেন দেখবেন, সবার প্রতি অনুরোধ, আমাদের অনুষ্ঠান ভালো লাগলে মন্তব্য করবেন এবং অবশ্যই মতামত জানাবেন, শেয়ার দিবেন। আমরা বাঁকা চোখে অনুষ্ঠানে মূলত একটু ভিন্ন দৃষ্টিতে দেখার চেষ্টা করব বিভিন্ন সংবাদ যে প্রকাশিত হয় সেখান থেকে বাছাই করে 3-4টা খবর নিয়ে আর কি। আজকে আমরা বাঁকা চোখে 4টি বিষয় হয়তো আলোচনা করব। এর মধ্যে সবচেয়ে বাছাই করা যেটা আমাদের দৃষ্টিতে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করবো এবং বাছাই করা কয়েকটি খবরের একটি হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন। বিএনপির মহাসচিব তিনি বলেছেন, গণতন্ত্র কয়েকজন মিলে গণতন্ত্র হয় না, এবং এই জন্য আসলে এই সকল জনগণের অংশগ্রহণ, রাজনৈতিক দলের অংশগ্রহণ, এগুলি দিয়ে গণতন্ত্র হয়। এবং গণতন্ত্রের প্রধান স্তম্ভ হচ্ছে নির্বাচিত সরকার। এই নিয়ে কথা বলেছেন। এটা নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করবো আরো 2-3টি বিষয় নিয়ে। এবং আজকে আমরা বাঁকা চোখের শিরোনাম দিচ্ছি কিসের মধ্যে কি, পান্তা ভাতে ঘি। শিরোনাম দেখে মনে হবে মির্জা ফখরুলের বক্তব্যের সঙ্গে মিল আছে কিনা। না, মির্জা ফখরুল না, ভিন্ন একটি আলোচনায় আমরা পরের আলোচনায় আমরা এটি নিয়ে কথা বলবো নিশ্চয়ই। তখন আপনারা জানতে পারবেন কেন আমরা কিসের মধ্যে কি, পান্তা ভাতে ঘি শিরোনাম দিলাম। আলোচনায় আমরা যুক্ত করে নিচ্ছি আপনাদের প্রিয় আলোচক, বাঁকা চোখের নিয়মিত আলোচক সাইফুল আমিন, বিশ্লেষক সাংবাদিক সাইফুল ভাই। স্বাগতম বাঁকা চোখ অনুষ্ঠানে। নিশ্চয়ই শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আমরা 4টি বিষয়ে, অন্তত 4টি, কমপক্ষে 4টি বিষয়ে আমরা আলোচনা করবো এই বাঁকা চোখ অনুষ্ঠানে। প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই, মির্জা ফখরুল অনেক গরম গরম বক্তব্য দিয়েছেন। এর মধ্যে একটা তিনি গণতন্ত্র নিয়ে সবক দিয়েছেন। গণতন্ত্র নিয়ে বলেছেন, গণতন্ত্র 2-4জন মিললেই গণতন্ত্র হয় না। এই জুলাইয়ে যারা কয়েকজন মিলে সরকার পতন করছেন এমনটা ঠিক না। বিএনপি 17 বছর ধরে আন্দোলন করে সরকার পতন করছে। যদি শুরু করেন আপনি। অনেক ধন্যবাদ বিপুল। প্রথমত হলো মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসলে এখানে ব্যঙ্গ করেছেন, এইটুক বলতে পারি। উনি ব্যঙ্গ করেছেন, কিন্তু এই যে জাতীয় ঐক্যমত কমিশন নামের যে আলী রিয়াজের যে ভাইস চেয়ারম্যান, যিনি আলী রিয়াজের কমিশনকেই উনি ব্যঙ্গ করছেন। উনি সেটা ব্যঙ্গ করতে গিয়ে উনি কিন্তু উল্লেখ করেন নাই, কিন্তু উনি বলছেন যে কয়েকজন মিলে আইন করলে এটা হবে না। তো কয়েকজন মিলে আইন বলতে উনি কিন্তু এই কমিশনকে বলছেন যে তোমরা যা যা করতেছে এগুলো হবে না, জনগণকে লাগবে, সংসদ লাগবে। তো সংসদ লাগা এবং জনগণকে যে প্রয়োজন, জনগণের যে সম্মতি প্রয়োজন, সেই সম্মতির জন্য গণতন্ত্রের কাছে ফেরত যেতে হবে। তার মানে ভোটে যেতে হবে। কোন ভোটে যায় সেটা যে কোনো ধরনের ভোটে যেতে হবে। ভোটে যাওয়ার পরে ওনার বক্তব্য হলো যে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা না হইলে কে আইনটা করবে, কেমনে নির্বাচিত সংসদ না হলে কেমনে আইনটা হবে। ওনার কোট আনকোট উনি বলছেন, ব্যঙ্গ করেই বলছেন, গণতন্ত্রের জন্য, গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য একমাত্র পথ সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন। গণতন্ত্রের জন্য আর বিকল্প কোনো পথ নেই। কয়েকজন মিলে আইন করলে গণতন্ত্র হয় না। মানে আবার আরেকটা কোট করি। তারপরে উনি বলছেন, কোট, যতই সংস্কার করি, বুদ্ধিজীবী মিলে কৌশল আবিষ্কার করার চেষ্টা করি, কিন্তু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা না করা পর্যন্ত গণতন্ত্রে ফিরে যেতে পারবো না। তো উনি আসলে এই যে আপনি হেডলাইন করছেন কিসের মধ্যে কি, পান্তা ভাতে কি, আপনি এটা লেগে যায় কিন্তু ওনার বক্তব্যের মধ্যে, তোমরা কি সব উল্টাপাল্টা করতেছো, তোমরা পান্তা ভাতে ঘি দিয়ে খাইতে চেষ্টা করতেছো, হবে না, কাজ হবে না, এটা লাগবে, সংসদ লাগবে, সংসদের মাধ্যমে এটা হইতে হবে। তোমরা বসে বসে পান্তা ভাতে ঘি দিয়ে খাইতে চাইলে এটা হবে না। এই জন্য মির্জা ফখরুল উনি এক পর্যায়ে এসে উনি বলছেন, মানুষের শক্তি সম্পর্কে ইয়ে করতে গিয়ে আমি জানি না, উনি মাঝে মধ্যে কিন্তু খুব ভালো ভালো কথা বলেন, কিন্তু সেটা ব্যঙ্গ করার পরে উনি সরাসরি আরো বড় ইয়ে করেছেন, এই সবাইকে সতর্ক করেছেন, মানে যারা এইসব কর্ম করতেছে, জুলাই সনদের নামে যা করতেছে। বলছেন, বাংলাদেশের মানুষই গণতন্ত্রকামী, স্বাধীনতাকামী। সত্যি কথা, তারা বারবার লড়াই করেছে, সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে স্বাধীনতার জন্য। দুর্ভাগ্য হচ্ছে সে লড়াই মানুষ বারবার হোঁচট খেয়েছে, যতবার হোঁচট খেয়েছে ততবার উঠে দাঁড়িয়েছে এবং আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে বিজয় অর্জন করেছে।
কিছু কিছু মানুষ বা সংগঠন জুলাই আন্দোলনকে নিজেদের আন্দোলন বলে দাবি করেন, গণতন্ত্রের জন্য বিএনপি সমগ্র সময় ধরে আন্দোলন করেছে। তো উনি বলছেন যে জুলাই আন্দোলনের এই যে মানে কৃতিত্বের দাবিদাররা বসে আর কি এইসব ধানে পানাই করতেছে, উনি এটার প্রতি ইঙ্গিত করছেন। এবং উনি যেটা বলতে চেয়েছেন যে জনগণের কাছে না যাওয়া পর্যন্ত মানে আপনি কোনো পথ আপনার কাছে নাই, এই জায়গা থেকে মুক্তি নেই। এই জায়গা থেকে আপনার মুক্তি নেই। এবং উনি মোটামুটি আপনার কাছে আমার মনে হয় যে সবাইকে একটা পরিষ্কার ধারণা দিয়েছেন যে আইন যদি করতে হয় সংসদে যেতে হবে, সংসদের বাইরে কিছু হবে না। নির্বাচিত সরকারের বাইরে কিছু হবে না, নির্বাচিত সরকার হলেই সংসদ হবে, দেন সবকিছু সংসদে গিয়ে ফয়সালা না, সংসদ হবে, সংসদ থেকে নির্বাচিত সরকার। আচ্ছা, সরকার কিন্তু দেখেন নির্বাচিত প্রথম সংসদ হবে। সংসদ হবে, মানে ওয়েস্টমিনিস্টার টাইপ ডেমোক্রেসি সিস্টেমটাই হলো যে ইউ ইলেক্ট এ বাঞ্চ অফ পিপল, যে বাঞ্চ অফ পিপল দুটা কক্ষে যাবে, সেখান থেকে যারা তাদের যেই দল সংখ্যাগরিষ্ঠ হবে, সেই সংখ্যাগরিষ্ঠ দল যাকে নেতা মানবে সে প্রাইম মিনিস্টার হবে এবং সে এক্সিকিউটিভ ব্রাঞ্চ চালাবে। সো আগে নির্বাচিত সংসদ লাগবে, এটাই হলো মূল কথা। এবং মির্জা ফখরুল এই কথাটা সবারই মনে করে দিন যে আপনারা গুটি কয়েক বৈশা একটা আইন করবেন, বুদ্ধিজীবীরা বৈশা একটা আকাঙ্ক্ষা করবেন, ফর্মুলা বানাবেন, কোনো কাজ হবে না। মানুষ কি বলে আগে এটা দেখতে হবে, মানুষ কাদেরকে পাঠায়, তারা এই আইনটা পরিবর্তন করে কিনা, এই আইনটা তারা ইয়ে করে সেটা আগে। উনি এক ধরনের তুড়ি মেরে উড়ে দিয়েছেন যে এইভাবে বসে বাইরে বসে তোমরা জনগণের কাছে না গিয়ে বাইরে বসে তোমরা যত কিছুই করো, জনগণের কাছে এটা কিন্তু গ্রহণযোগ্য নাও হতে পারে। একেবারে আমরা পরে আলোচনা যেতে পারি নিশ্চয়ই, না দ্বিতীয় আলোচনায়। আমাদের ডাক বিভাগ ছিল, আমরা অপেক্ষায় থাকতাম কখন ডাক আসবে দুপুর 1:30টার মধ্যে, এবং আসলে পরে শটিং হবে। তারপরে কোন এলাকার, মানে আমি আমার অঞ্চলের কথা বললাম, পোস্ট অফিসে গিয়ে দাঁড়াই থাকতাম কোন এলাকার যেন আমাদের ইউনিয়ন গ্রামের নামে যে ওইভাবে গ্রাম আলাদা আলাদা করে চিঠি আসতো। তো সেই ডাক বিভাগ আছে, কিন্তু আসলে চিঠি আর আসে না। কিন্তু চিঠি আসে না বললাম মানুষের ঠিকানা যে হারাই যাচ্ছে তেমনটা না, মানুষ এখন আসলে ইমেইলের যুগে চলে গেছে। সেখানে ডাক বিভাগের একটা অনুষ্ঠান গতকাল ছিল, সেখানে কথা বলছিলেন রিজওয়ানা হাসান। তিনি আসলে বলছেন এই ডাক বিভাগের অনুষ্ঠানে তিনি গিয়ে বললেন যে মানুষ ঠিকানা হারাচ্ছে। নিশ্চয়ই আপনি এর একটা ব্যাখ্যা বিশ্লেষণ আপনার কাছ থেকে শুনুন। স্বাভাবিকভাবে আমাদের পরিবেশ আপাত সবকিছুতেই পরিবেশ খুঁজে পান। উনি তো নিশ্চয়ই দেখছেন যে জলবায়ু পরিবর্তনের হোক আর যেটাই হোক, যেমনি হোক, কেউ এখন তো পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর প্রেসিডেন্ট এই বিশ্বাস করে না বল জলবায়ু পরিবর্তন, সেখানে রেজওয়ানা আপা বিশ্বাস করে এটার সাথে। কিন্তু উনি মানে ওই যে আবারও আপনার হেডলাইনের সাথে মিলছে, কিসের মধ্যে কি পান্তা ভাতে কি, উনি গেছেন ডাকঘরের আলোচনা করতেন। কেনই বা ওখানে যাবেন? প্রথম কথা হলো যে উনি হলেন পরিবেশ আপা, উনি পরিবেশ নিয়ে যাবেন, ডাকঘরে গেলেন কেন? আবার সেখানে গিয়ে উনি কথা বললেন কেন? কিন্তু কথা বলছেন কিন্তু মজা, সেই কথা উনি ডাক বিভাগে যায় উনি জলবায়ুর সাথে, এটা হলো গরুর রচনার মতো, বুঝছেন? যে আপনি যখন প্রথম আপনি জানেন যে গরুর রচনা বলতে কোনো প্রবাদ বা বাগধারা কোনো কিছু নাই, কিন্তু গরুর রচনা বললেই বোঝা যায় যে আমাদের জীবনের প্রথম রচনাটি আমরা সেখান থেকে শিখেছি, তাই না? যে স্কুলে যখন প্রথম রচনা শেখানো তখন গরুর রচনা শেখানো হয়। গরুর 4টা ঠ্যাং আছে, 5টা ঠ্যাং আছে, গরুর দড়িতে গলায় দড়ি দিয়ে গরুকে যখন পানিতে পুকুরে নিয়ে গেলে সেখানে গোসল করানো, গোসল টোসল করায় গরুকে আবার উঠিয়ে না খুঁটি দিয়ে বাঁধলাম, আমাদের কিন্তু 20 সেন্টেন্স হয়ে যেত। হ্যাঁ, সে গরুর রচনার মতো উনি ডাকঘর থেকে উনি বলছে, উনি এটা সত্য যে এটা তো আজকের ঘটনা না। উনি কেন যে আজকের ঘটনার সাথে এটা মিলালেন যে সারা দুনিয়াতে কিন্তু ভাঙন একটা বড় ফ্যাক্টর, বিভিন্ন নদীর পাশের ভাঙন একটা বড় ফ্যাক্টর। আমাদের মতো মানে অববাহিকা, মানে একেবারে ঢালুর দেশের নদী নালাগুলো তো বেশি ভাঙে। তো সেখানে আমাদের দেশে কিন্তু নদী ভাঙ্গা মানুষের সংখ্যা কিন্তু কম না। আপনি আপনি যদি খোঁজেন যশোরে গিয়া নোয়াখালী পাড়া পাবেন, ঠিক আছে? একসময় নোয়াখালী পুরো ভেঙে গেছিল। আপনি যদি চেষ্টা করেন বিভিন্ন ডিস্ট্রিক্টে নোয়াখালী পাড়া পাবেন। কেন পাবেন? নোয়াখালীর লোকরা ওখানে যায়, একসাথে যায়, শরণার্থী হয়ে থাকার চেষ্টা করেছে, তাই তো? ভোলার লোক পাবেন আপনি, এমনকি নোয়াখালীর লোক আপনি বার্মাতে গিয়ে পাবেন, আপনি এমনকি নোয়াখালীর এই শরণার্থী হিসেবে ইন্দোনেশিয়া গিয়ে পাবেন। কেন পাবেন? ওই যখন ভেঙে গেছে তখন নৌকায় চড়ে, নৌকা যেদিকে নিয়ে গেছে সেখানে যায় উঠছে, উঠা ওখানে। সো তো এইটা তো আমাদের এক জীবনের, আমাদের বাপ দাদা 14 গোষ্ঠীটা কিন্তু এই ভাঙন দেখতে দেখতে নদীর পাড়, সিরাজগঞ্জের ভাঙন তো সারা জীবন লেগে থাকে, চাঁদপুরের ভাঙন সারা জীবন লেগে আছে। এটার সাথে কেন যায় আজকের ডাক বিভাগ জড়িত হয়েছে এটা আমি বুঝতে পারি না ওনার বক্তব্যে। উনি বলতে চাচ্ছেন যে এই যে
জলবায়ু পরিবর্তনের কারণে নাকি এই ভাঙন হচ্ছে। এই ভাঙনের কারণে মানুষ ঠিকানা হারাচ্ছে, এবং এই ঠিকানা এখন রক্ষা করার দায়িত্ব হলো ডাক বিভাগের। একমাত্র এখনই রেজিস্ট্রি করে রাখতে হবে, যাতে ভবিষ্যতেও কোনো এক সময় এই ঠিকানা খুঁজে পাওয়া যায়। কিন্তু আপনি পদ্মাপাড়ের ভাঙনের ঠিকানা আপনি কিভাবে, এই যে ভেঙে যাচ্ছে, এই ঠিকানা তো থেকেই যাবে, মানুষের মনে থাকবে, এটা তো কোনো সন্দেহ নাই। যার বাড়ি সে তার ঠিকানা থাকবে। কিন্তু উনি এইটা ডাক বিভাগের দায়িত্ব হিসাবে উনি বলছেন যে এইটা যে কোনোভাবে আপনারা এখন থেকে এই ইয়েগুলো ঠিকানাগুলো সংরক্ষণ করবেন। ঠিক ভাই, ঠিকানা সংরক্ষণ করবে মানুষ, তার স্মৃতি দিয়ে, তার অতীত দিয়ে, তার বাপদাদাকে দিয়ে, সবকে দিয়ে মানুষ করবে। উনি কেন যে হঠাৎ করে এই ভাঙনের সাথে, জলবায়ুর সাথে ডাক বিভাগকে মিলালেন, আমি এটার কোনো আমার বোধগম্য হলো না। আমি জিনিসটা বুঝি নাই যে ঠিকানা ঠিকানা তো এটা আজকে না, শত বছর ধরে আমাদের এই গাঙ্গেয় বদ্বীপে ভাঙন চলতেছে। তো হঠাৎ করে এই ইমেইলের যুগ, উনি ইমেইলের সাথে মিলেছেন, আজকের ইমেইলের যুগে, আজকের যুগে সকল ঠিকানা হারায় যাচ্ছে। তো এটা ইমেইলের অনেক আগে, 100 বছর আগে, 150 বছর আগে, 200 বছর আগে ভাই ভাঙন হয়েছে। এই যে হিমালয় পর্বত বলা হয়, একটা বিশাল ভূমিকম্পের মাধ্যমে হিমালয় পর্বত হয়েছে। তো সেখানেও তো সবকিছু ঠিকানা হারাইছে। তো এটার সাথে জলবায়ুর কি সম্পর্ক হলো? মানে এখনকার জলবায়ুর কি সম্পর্ক? সবসময় জলবায়ু সংকট থাকে, সেই সংকটেই ভূমিকম্প হয়, ওই হয়, সে হয়। কিন্তু এখনকার জলবায়ু সংকটের সাথে উনি যেটা মিলাই ফেললেন, তাহলে আমি এটা বুঝতে পারলাম না। আমার তো মাথায় যাচ্ছেন নাকি। আমাদের অনুষ্ঠান, লাইভ অনুষ্ঠান দেখেন, বিপুল টকের লাইভ অনুষ্ঠান দেখেন অনেকেই, ওপার বাংলা থেকে অনেকেই লিখেন যে আমার বাবার বাড়ি অমুক জায়গায়, হ্যাঁ, এই ফরিদপুরের অমুক উপজেলার নড়িয়ার, শরীয়তপুরের নড়িয়ায়। এইটা তারা ধারণ করেন হৃদয়ে, মস্তিষ্কে। এইটা তো আসলে হারিয়ে গেল, এটা তার ঠিকানা সে বের করে ফেলবে, তারটা ধারণ করবে সে। এইটা কেন যে করছেন, এটা আসলে আমার এবার বোধগম্য হচ্ছে না। মনে হয়েছে ওনাকে, উনি তো গরু রচনা লিখতে হয়েছে না, উনি গেছেন, উনি ডাক বক্তৃতা বিভাগের, দেখতে উনি গেছেন পরিবেশের বক্তৃতা দিতে ডাক বিভাগের হয়ে। হ্যাঁ, তো আসলে ডাক আমার বিভাগে ধারণা ওনার আন্ডারে বোধহয় ডাক বিভাগে আছে, এটা হয়তো লেখেন না উনি, হয়তো আচ্ছা, আছে, নাইলে হতে কেন। পারে। কিন্তু উনি যে এই আলোচনায় পরিবেশ ঢুকায় ফেললো, ডাক বিভাগের আরো কত গুরুত্বপূর্ণ বিষয় আছে ভাই। ডাক বিভাগ ঠিক মতো চলতেছে না। ডাক বিভাগ একটা লোকসানি প্রতিষ্ঠান। ডাক বিভাগে থেকে আয় ইনকাম নাই, এটা কেমন আয় বাড়বে, ওই সব পরামর্শ না দিয়া উনি জলবায়ু সংকটের কারণে ঠিকানা হারিয়ে যাচ্ছে, তাদের ঠিকানা সংরক্ষণের জন্য ডাক বিভাগে, ডাক বিভাগের এখন মূল দায়িত্ব হলো নিজের পায়ে দাঁড়ানো, নিজের পায়ে দাঁড়িয়ে তারা চলবে ডাক বিভাগ। কিন্তু আমাদের ডাক বিভাগ সেভাবে চলতে পারতেছে না। তো আপনি দেখেন সেটার জন্য উনি কথা বলার কথা, সেখানে উনি গেছেন এই নদী ভাঙ্গার নিয়ে, যেটা আমাদের একেবারে শত বছর না, আমার ধারণা 1000 বছরের আমাদের। হাজার বছর ঐতিহ্য, ইতিহাস আছে। না, যেমন ধরেন আপনি এটা উনি আলোচনা করতে পারতেন, জোর দিতে পারতেন, যেমন বিগত সরকারের সময় যেটা বলা হচ্ছিল, বারবার ডাক মন্ত্রণালয় থেকে বলা হচ্ছিল, ডাক দিবসের অনুষ্ঠানে আমরা যাওয়ার সুযোগ হতো বিভিন্ন জায়গায়। তো বলা হতো যে কেন সুন্দরবন কুরিয়ার সার্ভিস তো বিখ্যাত কুরিয়ার সার্ভিস বাংলাদেশের, আপনি জানেন। বিভিন্ন প্রাইভেট কুরিয়ার সার্ভিসগুলো যদি টাকা পাঠাতে পারে, মানে এক জেলা থেকে আরেক জেলা, এক উপজেলা থেকে আরেক উপজেলা মানুষের কাছে, যদি ডেলিভারি দিতে পারে পণ্য, তার পার্সেল, তাহলে ডাক বিভাগ কেন এখানে ফেল করছে? ডাক বিভাগকে কেন ডেভেলপ করা যাচ্ছে না? ডাক বিভাগ সরকারি পৃষ্ঠপোষকতায় এটা আরো নিরাপদ। হ্যাঁ, তো এইগুলা নিয়ে এই ডাক বিভাগকে আধুনিকায়ন করার জন্য গত সরকারের সময় নানা উদ্যোগ নেওয়া হয়েছিল, এবং নতুন গাড়ি টাড়ি নেওয়া হয়েছিল। এবং আপনি জানেন হয়তো ডাক বিভাগে মহিলা চালকও নিয়োগ দেওয়া হয়েছিল। 50টা বা 100টা গাড়ি আনছিল, তার মধ্যে 40 জন মহিলা চালক। এই ঢাকা শহরেও অনেক মহিলা চালককে দেখছি ডাক বিভাগের গাড়ি চালাতে। এগুলাকে কিভাবে আরো ডেভেলপ করা যায়, এইটা আলোচনা হওয়া উচিত ছিল আমার মনে হয়। হয়তো ওনাকে যারা পরিবেশ না, আপাতত আমাদেরকে পরিবেশ নিয়ে আশার বাণী শোনাতে হবে। ডাক বিভাগ নিয়ে তো ওনার কোনো চিন্তা নেই, এটা জাহান নামে যেতে পারে, অসুবিধার কি। সেটাই না, হয়তো ওনাকে যারা আমন্ত্রণ জানিয়েছেন ডাক বিভাগের, তারা হয়তো ওনাকে ডিটেল ইনফরমেশন দিয়ে একটা রিটেন দেয় তো বক্তৃতার জন্য, এটা হয়তো দিতে ভুল করে ফেলছে। ওই জায়গায় হয়তো পরিবেশের বক্তব্যই বলে বা দিচ্ছে। ওটা ওটা দিয়েছে তারা, কিন্তু উনি এটা বিরক্ত হয়েছেন, এটা পরে এটা বলার উনি আর আগ্রহ ফিল করেন। উনি মুখস্থ হয়তো যেটা বলতে পারেন সেটা কেন উনি দেখে দেখে বলবেন সেটাই বলেন। সেটাই একেবারে। আমরা আরেকটা প্রসঙ্গে আলোচনা করতে চাই। আপনি নিশ্চয়ই জানেন, গতকালকে বাংলাদেশের পরশুদিন বাংলাদেশের গণমাধ্যমে এসেছে, ওয়ার্ল্ড গণমাধ্যমে এসেছে, ওয়ার্ল্ডের বিভিন্ন মিডিয়া, রয়টার্স রিপোর্ট করেছে যে শান্তিরক্ষী মিশনে অর্থ সংকট বা তহবিল সংকট, এই তহবিল সংকটে শান্তিরক্ষী মিশনে লোক কমাবে আর কি। এই মিশনে যারা যান বিভিন্ন দেশ থেকে, সেই শান্তিরক্ষী কমিয়ে ফেলা হবে। এইটা নিয়ে যদি একটু শুনি আপনার কাছ থেকে। বাংলাদেশে তো ফলকার টুক এক হুমকি দিছিল, তোমাদের লোক নিব না। তারপরে তো মনে করেন
আমাদের সরকারি পরিবর্তন হয়ে গেছে, কিন্তু এখন কি হবে? যে কমলো 25% বোধহয় কমবে, সেক্ষেত্রে তো সব দেশে কমবে। মজার ব্যাপার হলো দেখেন, যে অর্থের জন্য একটা সরকারকে ফেলে দিচ্ছে, যে অর্থের লোভে পড়ে, যদি ধরেন ফলকার তুর্কের কথার হুমকিটা যদি অস্বীকার করেছিল, কিন্তু এক পর্যায়ে তো এটা খুব আলোচিত বিষয় ছিল যে শান্তি মিশনে লোক নেবে না, এই জন্য আর্মি উল্টায় গেছে। এটা তো মানে জুলাই বিপ্লবীরাও অনেক প্রচার করছে, তাই না? হ্যাঁ, অনেক প্রচার করছে। তো সেখানে এখন শান্তিরক্ষী বাহিনী থেকে আপনি জানেন এটা কেন হচ্ছে? এটা হলো যুক্তরাষ্ট্র তার টাকা দেয় না, তার তার ভাগের টাকা যুক্তরাষ্ট্রের মাত্র অনেক টাকা যুক্তরাষ্ট্রের কাছে পায়। এখন সর্বশেষ কত $60 কোটি দিবে, কিন্তু এই দিয়া এখনকার যে শক্তি, জনবল, এই জনবল রাখতে পারছে না। এখানে যে সিভিলিয়ান যে লোকজন আছে, যারা সিভিল মানে সাপোর্টিং হ্যান্ডস আছে, এদের সংখ্যা যেমন কমবে তেমনি সৈন্য সংখ্যাও কমে যাবে। তো সৈন্য সংখ্যা কমলে আমাদের দেশে দেখলাম যে খুব আহাজারি চলতেছে, কয়েকটা মিডিয়াতে নিউজ হয়েছে যে আমাদের দেশে রাজস্ব আয় এত কমে যাবে, অমুক কমে যাবে, তমুক কমে যাবে। কিন্তু কোথায় ছিল তখন যখন এই রাজস্ব আয় কমার কথা বলে দেশের সরকার পাল্টায় দিলেন? এখন কি করবেন? এখন তো কমে গেল। ঠেকাইতে পারছেন? ঠেকাইতে তো পারেন নাই। রাজস্ব আয় তো ঠেকানো যায় নাই। দেখলাম আজকে অনেক বড় বড় নিউজ হচ্ছে, রাজস্ব আয় এত % কমে যাবে, অত কমে যাবে। হ্যাঁ, আর্মিদের এই সমস্যা। কিন্তু একবারও বলে না যে আর্মি অফিসারদের বা আর্মি স্টাফদের চাকরি কমে যাচ্ছে। এগুলো কিনা রাজস্ব আয়, মানে বড় করে নিউজ করতেছে রাজস্ব আয় কমবে। আরে ভাই, রাজস্ব আয়ের চেয়ে বড় কথা হলো ওই লোকগুলি, ওই অফিসার এবং স্টাফরা যে চাকরি করতো, সে যে পরিমাণ চাকরি আগে পেত, সেটা তারা আর পাবে না। যে ডলারের লোভে তারা সে ধরেন সরকার পতন ঘটাইছে, সেটা আর তাদের কিন্তু নাই। এই নিউজটা হওয়া উচিত ছিল আমাদের সবচেয়ে বেশি, যে বাংলাদেশে এটার জন্য একটা পট পরিবর্তন হয়ে গেছে, সরকার পরিবর্তন হয়েছে, সরকারের চিৎকার হোটেল করে ফেলাইছে। হ্যাঁ, চিৎকার হোটেল বলে ফেললাম। হ্যাঁ, চিৎকার করে ফেলা দিছে, জঙ্গিদের দখলে দিয়ে দিছে। যে এই শুধু এই কয়টা চাকরির জন্য, এই কয়টা চাকরির জন্য আর্মিরা যদি এটা করে থাকে, তাহলে এই কয়টা চাকরির জন্য ফলকার তুর্কের ভাষ্য অনুসারে যে এই কয়টা চাকরির জন্য কিন্তু তারা সরকার পতন ঘটায় দিছে। ফলকার তুর্ক তো সিরিয়াসলি বলছে যে আমি তাদেরকে বলছি যে তোমরা যদি তাহলে আমরা কিন্তু শান্তি ইয়েতে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে তোমাদের সংখ্যা কমায় ফেলবো, তো বলছে সরাসরি। তো যে এখন 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 কেন সেই নিউজটা বড় হচ্ছে না? এখন কেন আমাদের মিডিয়াগুলো এখন লাভ দিয়ে পড়তেছে না যে আরে ভাই এটা তো কমে গেল, তো আপনারা তো ঠেকাইতে পারলেন না? কারণ কি? কারণ এটা আপনার হাতে নাই। হাতে নাই কেন? এখন আমেরিকা টাইট দিয়ে দিচ্ছে, সেই জন্য আপনার হাতে নাই। সো আপনি যদি এরপরে আবার কিছু সরকার, এরপরে আবার ধর নির্বাচিত সরকার হবে, তখনও যদি এরকম লোভে পড়ে আবার আরেক সরকার ফালায় দেয়, তাহলে এটা খুব দুঃখজনক হবে। কারণ টাকার জন্য আমাদের বাহিনীগুলো যে এরকম একটা সরকার বিরোধী অবস্থানে যেতে পারে, এটা আমার ভাবনার বাইরে। কারণ এরা রাষ্ট্রের বাহিনী, আর সরকার রাষ্ট্রের অংশ। সেই সরকারকে রক্ষা করার দায়িত্ব তাদের ছিল, তারা সেই দায়িত্ব যথাযথভাবে পালন করেনি, যার ফলে দেশে আজকে উলট পালট হয়ে গেছে একদম। আপনার নদী নালা সব জায়গায় তো লাশ পাওয়া যায়, বললাম তো আপনাকে সেদিন। হ্যাঁ, জঙ্গিদের হাতে দেশ চলে গেছে। আপনি তো এখন জঙ্গিরা তো যেখানে সেখানে মারতেছে মানুষ। এই যে আমি আজকে একটা ভিডিও দেখলাম যে এক জায়গায় একটা ভিডিও দেখলাম, দুজন মহিলাকে তাদের শরীরে ওড়না নাই বলে, ঠিক মতো ওড়না নাই বলে, তাদের চাইতে মনে হয় হাফ বয়সী কতগুলি ছেলে, দাড়িওয়ালা ছেলে, হ্যাঁ, এরা তাদেরকে অপমান করতেছে, এই করতেছে, এবং মানে কিছু মানুষ রক্ষা করার চেষ্টা করছে, কিন্তু আলটিমেটলি ওদের কয়েকজনের কাছে কিন্তু সবাই নতিস্বীকার করে, সবাই কিন্তু বিড়ালের মতো ছিল ওনাদেরকে যখন অপমান করতেছে। এই হলো শান্তিরক্ষী বাহিনীতে গিয়ে ডলার কামাইয়ের পরিণতি, মানে ডলারের জন্য আমাদের দেশের এই পরিণতি করছে, জঙ্গিদের হাতে তুলে দিচ্ছে পুরা জঙ্গি। আপনি কল্পনা করতে পারেন, এত মানুষ, তার মধ্যে 4-5টা জঙ্গি মিলে 2জন মহিলাকে অপমান করছে, মানুষ কিন্তু কিছু বলার সাহসও পাচ্ছে না। এবং একটা ছেলে দেখলাম ব্যাপকভাবে সেই বেশি ইয়ে করছে। কোথায় তখন সেনাবাহিনী, কোথায় তখন পুলিশ, কোথায়? পুলিশ তো মোরালি শেষ। আপনাকে একটা পুলিশের গল্প আমাদের লাইভ অনুষ্ঠানে বললাম, কিশোরগঞ্জের কটিয়াদির অসি বলতেছে, হ্যাঁ, যে বানরের খাঁচায় নাকি বন্দি তারা, বানর নাচতেছে আর তারা দেখতেছে, বানরের মতো তাদেরকে নাচাচ্ছে। এটা তো আসলে খুবই দুঃখজনক। যাক, এই শান্তিরক্ষী তহবিলের কারণে, শান্তিরক্ষী মিশনের তহবিল কমার কারণে
আমরা সংকটে পড়বো, আমাদের রাজস্ব কমে যাবে, কিন্তু আমাদের বাহিনী ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা নিয়ে কারো মাথা ব্যথা নেই, এটা নিয়ে কারো কোনো হেডেক নেই। দেশ উলট না পালট হয়ে এখন গেছে। এখন কি করে অন্তর্বর্তী সরকারকে ফালায় দেয় না কেন? ফালায় দেওয়া উচিত না? যে তোমাদের কারণে তোমরা এটা ইয়ে করতে পারো না, ট্রাম্পকে বুঝাইতে পারো না, ট্রাম্প তাদের চাঁদা দেয় না, এই জন্য এখন সরকার ফালায় না কেন ওয়াকারুজ্জামানরা? এখন তো শান্তিরক্ষীদের 25% কমে যাবে, এই জন্য আহাজারি করতেছে, রাজস্ব আয় কমে যাবে, কিন্তু সৈন্যদের চাকরি তো কমে যাচ্ছে। তো এই জন্য যে ইন্টারিম গভর্নমেন্টকে ফালায় দেয় না কেন? তিনি তো মহা খেলোয়াড়, কি বলে যেন, আন্তর্জাতিক খেলোয়াড়। আন্তর্জাতিক খেলোয়াড়। হ্যাঁ, ওনার সাথে এখন বলা হচ্ছে খলিলুর রহমান সাহেব ট্রাম্পের সাথে যোগাযোগ করে ফেলেছে। তা ট্রাম্পের ইয়ে তো ঘনিষ্ঠ জন, ট্রাম্পের ছেলের ঘনিষ্ঠ বন্ধু, ঘনিষ্ঠ জন আমাদের দেশ সফর করে ইউনূস সাহেবের সাথে সরাসরি বৈঠক করে গেছে না? কত কিছু তো হইলো, দেখলাম না আপনার, কত নাটক দেখলাম না, শাহবাজ শরীফ পাঠাইলো, প্রাইভেট প্লেনে আসছে, কি প্রচার! আপনি এগুলো এখন মনে করলে বিশ্বাস করেন, বিপুল প্রত্যেকটা অনুষ্ঠান ব্যাক করে না আবার একটু পাবলিকের সামনে আনলে আপনি বুঝতে পারেন কি সঙ্গের দেশে পরিণত করছিল তারা। জাস্ট জাস্ট সঙ্গের মতো আমরা সব কিছু দেখছি, মনে হচ্ছে না ভেলকিবাজি চলতেছে, সব ভেলকিবাজি, সব ভেলকিবাজি, ভুয়া। আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে, এবং কি পরিমাণ বিবৃতি দিয়ে গেল যে বাংলাদেশের টেক্সটাইল থেকে শুরু করে সর্বসেক্টরে হাজার হাজার কোটি ডলার সে বিনিয়োগ করবে। খুঁজে পাওয়া গেল কি তার নিজেরই 5 কোটি ডলার নেই, মানে 5 মিলিয়ন ডলার নেই, 50 লাখ ডলারই নেই। সেই আসতে বাংলাদেশে কোটি কোটি হাজার কোটি। হ্যাঁ, ইউনূস সাহেবের সাথে দেখা করে উনি ট্রাম্পের সাথে সমঝোতা করে দেওয়ার প্ল্যান করছে, শাহবাজ শরীফের সাথে দেখা করে আসছে, ওনার বড় ভাই না ছোট ভাই জানি না, পিসাতো ভাই বা মাসতো ভাই হতে পারে কোনো একটা, অথবা এই উড়ন্ত বিডার পরন্ত কি মহাপরিচালক না কি জানি। আপনি ভাবতে পারেন বিডা সেখানে 5 স্টার হোটেলে তার জন্য কনফারেন্স আয়োজন করেছে, সেখানে আবার দুজন এই যে তাহের যায় ওখানে হাজির হয়েছিল, তাহের গেছিল, আর একটা এনসিপির কে যেন গেছিল নাকি, এনসিপির কে যেন, মির্জা ফখরুল যায় নাই, আক্তার হোসেন নাকি, মনে নাই ঠিক। যাই হোক, আমরা শান্তিরক্ষী মিশনের কি হবে ভবিষ্যৎ নিশ্চয়ই বলে দিবে, কিন্তু লোক কমতেছে এটা নিশ্চিত, বাংলাদেশ থেকে কমবে এটাও নিশ্চিত। তবে বাংলাদেশের টাকার পরিমাণ কম, তো কম পয়সায় পাওয়া যায়, হয়তো তুলনামূলকভাবে একটু হয়তো স্যাক্রিফাইস হতে পারে। যাকে আমরা আরেকটু সামনের দিকে আগাতে চাই। আপনি নিশ্চয়ই জানেন যে প্রতি বছর শরৎ উৎসব হয় বকুলতলায়। হ্যাঁ, শরতের প্রথম ভোরে, এটা বাংলাদেশের চারুকলার বকুলতলায় যুগ যুগ ধরে চলে আসছে, বহুকাল ধরে। এবারই শরৎ উৎসব হতে পারলো না। একটা অভিযোগ তোলে যারা উৎসব করবেন, সত্যেনসেন পরিষদ, যেটা আমি একটু যদি বলি, ছবি বিজ্ঞাপন চলে আসছে, আমরা যদি একটু বলি, সত্যেনসেন, হ্যাঁ, সত্যেনসেন শিল্পী গোষ্ঠীর উদ্যোগে এইটা হয় চারুকলায়, এবং তারা 26,000 টাকা জমা দিয়েছিলেন এটা ইউজ করার জন্য, অনুমতি দিয়েছিলেন, কিন্তু হঠাৎ করেই গত একদিন আগে তাদেরকে জানিয়ে দেওয়া হয় এটা অনুষ্ঠান হবে না। কি কারণে? তারা ফেসিস্টের দোষর, শেখ হাসিনার সঙ্গে তাদের ছবি আছে। এখন এই কারণে তাদের হয়নি, তাদেরকে গেন্ডারিয়ায় গেলেন, গেন্ডারিয়াও আজকে গতকাল তারা অনুষ্ঠান করতে পারে। এইটা তো আপনি একটু আগে আমরা আলাপ করলাম, দেশ কাদের হাতে? দেশ তো জঙ্গিদের হাতে, তাই না? আপনি শরৎকে শরৎ নামের, তারা কয়দিন বাদে মাসের নাম পরিবর্তন করে গেছে, সংবিধান চেঞ্জ করে ফেলতে চায়, রাষ্ট্রের নাম চেঞ্জ করে ফেলতে চায়, সংবিধান পুরা ফালায় দিতে চায়, কত কিছু করতে চায়। সেখানে কয়দিন বাদে আমরা শুনলাম বৈশাখও বাতিল হয়ে গেছে, মানে বৈশাখী উৎসব বাতিল করার মতো সিচুয়েশন হইতে পারে। আপনার শরৎ উৎসব যেহেতু বাতিল হয়েছে, তাহলে আপনার আমি একটা স্টেটমেন্ট বাতিল করা প্রসঙ্গ যে সেটা নিয়ে আবার জানেন বলতেছে বাতিল হয়েছে বলে, মানে চ্যালেঞ্জ করতেছে ওদেরকে, ওদেরটা যে বাতিল হয়েছে সেটা নাকি ঠিক না। মানে একটা ঘটনা হয়েছে, শরৎ উৎসবটা হয় নাই তো, এটা তো সত্য কথা, হয় নাই তো। আচ্ছা, সেই না হওয়ার পর ওরা আবার গেছে গ্যান্ডারিয়াতে, সেখানেও হতে দেওয়া হলো না। তাহলে এটা কি হলো? অথচ দেখেন চারুকলা অনুষদের ডিন একটা চাটুকার, মানে কি বলছে, ডিন আজহারুল ইসলাম, সে বলছে এটা নাই কোনো ঘটনা এরকম হয় নাই, 11 তারিখ তারা মিটিং করবে, এইটার জন্য তারা চেষ্টা করবেন, এবং স্থগিত করেছেন। বরাদ্দটি দিয়েছিলাম তা স্থগিত। ওনার বক্তব্য হলো, আয়োজকদের একজন ফ্যাসিবাদের দোসর এমন এক অভিযোগের পর বিশৃঙ্খলা এড়াতে আমরা শুক্রবারের জন্য যে বরাদ্দটি দিয়েছিলাম তা স্থগিত করেছে। আয়োজকদের ফ্যাসিবাদ, উনি নিজেও তো ফ্যাসিবাদী আমলে 15-17 বছর চাকরি করে নাই, চাকরি করেছেন।
যারা ফ্যাসিবাদের দোসর ফ্যাসিবাদ প্রত্যেকেই তো ফ্যাসিবাদের সাথে থাকলো। আপনারা এই যে আজকে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাগুলি সবগুলি তো ছাত্রলীগের ইয়েতে রাইট। লুঙ্গির তলায় ছিল, এই জি। জাকসুর নেতা লুঙ্গির তলায় ছিল, তো কিন্তু তো তাদেরকে কেন ইয়ে করা হইলো না? তো ছবি তো শেখ হাসিনার সাথে ছবি ইয়ারও আছে, এই বড় বড় ছাত্র নেতাদেরই তো আছে। হ্যাঁ, তো তারা সার্জিস তারা তারা আলম আছে। ফ্যাসিবাদের দোষর হলো না কেন? টিচার আছে, এই যে এখনকার উপদেষ্টা কি সামনে একটা রামছাগল উপদেষ্টা আছে না সংস্কৃতি বিষয়, যেটা হ্যাঁ, জাদুঘর নামে ওখানে ফারুক, রাত রাত কাটা, এখন ওটাকে নিজের বাড়ি বানাইছে। ফারুক কি? হ্যাঁ, হুম, তো তার সাথে তো ছবি আছে, হুম, ইউনুস সাহেবের সাথে ছবি আছে। রাইট। সবাই তো ফিজিবাদের দূষর, দেশ তো চালাচ্ছে। ইউনুস সাহেবের সাথে শুনলেন ওই যে কি সম্মেলন করলো না, সেখানে হুম, গেল না, এই হ্যাঁ, ইউনুস সাহেবকে ইয়া বানাইলো, এই প্রধান বক্তা না কি কি বানাইলো, হ্যাঁ, হ্যাঁ। শেখ হাসিনাই তো বানাইছে। তো এবং ইউনুস সাহেবই তো তার দোষর। ফান্ডও তো দিচ্ছে শেখ হাসিনার সরকার ওই সময় হিসাবে, তাহলে গ্রামীণ ব্যাংকে ফান্ড না, দিচ্ছে সেটা না। দিছে রে, কিন্তু ইউনুস সরকার দিছে, কিন্তু ইউনুস ওর ছবি আছে এটা বলে যখন একজন একটা বাদ বিশৃঙ্খলা, তাহলে রাষ্ট্র তো তার মানে কি, উনি কি বলতে চাচ্ছেন এই 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 রামছাগল প্রফেসর কি বলতে চাচ্ছে রাষ্ট্র বিশৃঙ্খলায় আছে? তারপরে তাহলে তো ঠিকই আছে, ওনারা স্বীকার করছেন যে রাষ্ট্র বিশৃঙ্খলায় আছে, কারণ সব ফ্যাসিবাদের দোসররাই তো এখন ক্ষমতায় আছে। হুম, কার সাথে ছবি নেই রে ভাই? ফ্যাসিবাদ যদি শেখ হাসিনা বাদ দিয়ে যদি শেখ হাসিনার পুরো ক্যাবিনেট ধরেন, আপনার প্রত্যেকের সাথে ছবি আছে, ছবি আছে নাই? সবার আজকে এই সাথে। যে প্রেস সচিব, ওই যে ফ্যাসিবাদ করতে হুম, করতে ওর আমার ধারণা ঠোঁট ক্ষয় হয়ে গেছে বা দাঁত ক্ষয় হয়ে গেছে, সেও তার সাথেও তো মানে একেবারে ছোট্ট ফ্যাসিবাদী, এই বাহাউদ্দিন নাসিমের প্রচুর ছবি রাইট। আছে। তার সাথে পোস্টার মানে সংসদ নির্বাচন করতেছে, ইয়ের পোস্টারের সাথে সাকিব তার আল ছবি হাসান, আছে। হ্যাঁ, সাকিব আল কা- হাসান। কার সাথে নাই? তো ফ্যাসিবাদের দোষর ও হইল না কেন? ও কেমনে ইয়ে গণভবনে চাকরি করবে, ইয়েতে তেজগাঁওতে অফিস করতেছে কেমনে? নির্লজ্জ এরা, যে নিজেই আহ, আহ, এই চাটুকারিতা করে করে প্রফেসর হয়েছে। আমি তো ধরে নেব, কারণ না, তা 17 তো বছর অবশ্যই। আপনি চাকরি করছেন, আপনি যে 17 বছর চাকরি করছেন, আপনি কি চাকরি করে প্রমোশন পেলেন না? যদি আপনি ফ্যাসিবাদের দোষর না হতেন তাহলে তো আপনার পাওয়ার কথা না। শেখ হাসিনা তো রাজাকারের নাতিপুতিকে কোনো কিছু দিতে চায় নাই। তা আপনি রাজাকারের নাতিপুতি যদি না হয়ে থাকেন, তাহলে তো আপনি ফ্যাসিবাদের দোষর। অ্যাবসলিউটলি। রাজাকারের নাতিপুতিরাই এখন একমাত্র বাংলাদেশে যে জঙ্গি শাসন আছে, রাজাকারের নাতিপুতিরাই হলো বাংলাদেশি এখন, তাই না? হুম, হুম। আর বাকিরা হলো ফ্যাসিবাদী। তো ওই রামছাগল যে প্রফেসর, এটা কি ফ্যাসিবাদী না? শুনেন, এদের অন্তর অন্তর চেয়ে এটা হলো বাংলাদেশের ধরেন যখন যে পরিবর্তন আসে তখন কিছু মানুষ এরকম হয়ে যায়, এই দায়িত্ব পেয়ে এখন পাগল হয়ে গেছেন, পাগল হয়ে সব কিছুর সাথে ফ্যাসিবাদ। আরে ভাই, অন্য যুক্তি দেখাও। বলতেই রাইট। পারতো কিছু উচ্ছৃঙ্খল লোক আমাদেরকে হুমকি টুমকি দিছে, কেন আবার ফ্যাসিবাদের সাথে ছবি আছে বলে? ফ্যাসিবাদের সাথে, ফ্যাসিবাদ 17 বছর দেশ শাসন করে, তার সাথে ছবি থাকবে না তো কার সাথে থাকবে? তোর বাবার সাথে? তোমার বাবার সাথে থাকবে? একেবারে একদম। এবং এরা শিক্ষক কিনে এটাও আমার আসলে এই শিক্ষকের সাথে কি আমাদের ফ্যাসিবাদের দোষর এই যে ভাইস চ্যান্সেলরদের সাথে ছবি আছে না? অবশ্যই আছে, আছে, একসাথে তো ছবি তুলছে। আছে। শিক্ষক সমিতি নির্বাচনে যায় ছবি তুলছে না? এই যে, আছে, আপনি খুঁজলে পাবেন। তো ফ্যাসিবাদের সাথে একটা ছবি থাকলে যদি ফ্যাসিবাদের দোষর হয়, এই রামছাগলটাও তো ফ্যাসিবাদের দোষর, তাহলে absolutely। এরেও তো তাড়ানো মানে ঝাঁটা বেটা করে তাড়ানো উচিত। যেন ফ্যাসিবাদের আমরা দেখতে পারি না, যার জন্য শরৎ নামের উৎসবই হইতে পারবে না। এই এটা দেশ, অজুহাত। এই দেশ যেই ভাষায় চলে, যেই ভাষায় এই বেটা প্রেস রিলিজটা করছে, সেই ভাষাটা হলো বাংলা ভাষা। এই বাংলা ভাষায় যারা কথা বলে তারা এই দেশের নাগরিক। এই দেশের যারা নাগরিক তারা আহ, এই অন্তর্বর্তী সরকারের সময় উবে যেতে পারে, কিন্তু অন্যান্য সরকারের সময় তো তারা ছিল এই দেশে। অল্প সরকারের সময় পালায় গেছে হয়তো, কিন্তু অন্যান্য সময় তো এই দেশেই ছিল। সো ছবি তো ভাই থাকতে পারে। আমাদের এই যে বিখ্যাত বিখ্যাত বিএনপি নেতাদের সাথে শেখ হাসিনা ছবি আছে না, সুবিধা নেয় নাই বিভিন্ন, নিছে না? মির্জা ফখরুল ইসলামরাই তো ফান্ড দিছিল চিকিৎসার জন্য, মনে নাই? মনে আছে আপনার? মনে আছে, মনে আছে। আমি এটা নিয়ে খুব রিসার্চ, উনি কেন টাকা নিলেন? তো ফ্যাসিবাদের তো বড় দোষর উনি, যদিও উনি আজকাল শেখ হাসিনাকে মনস্টার বলা শুরু করছে। তার থেকে সুবিধা নিতে কিন্তু কেউ দ্বিধা করে নাই, এখন সব ফ্যাসিবাদ হয়ে গেছে।
থ্যাংক ইউ বিপুল। ফেসিবাদ, এই যে শিক্ষকরা ফেসিবাদ বলেন, ফেসিবাদের সংজ্ঞাটাও তো তারা ভুলভাবে ব্যাখ্যা করছেন তাদের ছাত্রদের সামনে। তারা কি যে করছেন বুঝতেছি না। ফেসিবাদ দরকার মানে কি কি? এখন এটা যে তো যার আসলে মতো করে আপনাকে ঘায়েল করতে চাইলে আপনার ফ্যাসিবাদী বলবে, আপনি কিসের একদম সেটা কোনো দরকার নেই, ফ্যাসিবাদের দোসর বলবে। একদম কথিত ফেসিবাদী। অসংখ্য ধন্যবাদ সাইফুল আমিন ভাই আপনাকে। এতক্ষণ যারা এই অনুষ্ঠান দেখছেন দেখলেন, সবার প্রতি অনুরোধ বিপুল টক ফেসবুক পেজটি ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। বাঘাচুক অনুষ্ঠানটি কেমন হলো সেটিও আমাদেরকে জানাবেন। আমাদের এই অনুষ্ঠানের নিচে মতামত দিলেই আমরা দেখতে পারবো, এবং নিশ্চয়ই আপনারা শেয়ার করে আমাদেরকে আরো উৎসাহ দিবেন। আমরা অনুষ্ঠান চালিয়ে যাব, নতুন নতুন বিষয় নিয়ে আসবো। সেই পর্যন্ত সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমরা বিদায় নিচ্ছি। নিশ্চয়ই আগামীকাল আবার আপনাদের সঙ্গে এই অনুষ্ঠানে অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে। সবাই ভালো থাকবেন। শুভেচ্ছা সবাইকে। সবাইকে শুভেচ্ছা।